শব্দার্থ তত্ত্বের আলোচনায় আজকে দ্বিতীয় পর্যায়ে অনুপ্রবেশ করছি। এই আলোচনাটি দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই আলোচনা থেকে প্রায়শই 1 নম্বর বা 5 নম্বরের প্রশ্ন আসতে দেখা যায়। আজকের আলোচ্য বিষয় সমার্থকতা, বিপরীতার্থকতা, ব্যাপকতা এবং থিসরাস। প্রথমে শুরু করছি সমার্থকতা এই আলোচনাটি। আলোচনার সূত্রপাতেই একটি উদাহরণ আগে নিয়ে নেব বিষয়টাকে প্রাঞ্জল করার জন্য। আমি নদী এই শব্দটা লিখেছি, তার পাশাপাশি লিখেছি তরঙ্গিনী, তটিনী, স্রোতস্বতী, শৈবলিনী, প্রবাহিনী এই শব্দগুলো। তোমরা জানো নদী শব্দের এগুলো এক একটি অর্থ। তার মানে এই নদী শব্দের সঙ্গে এই শব্দগুলো অর্থগত মিল বা সাদৃশ্য রয়েছে। এই রকম শব্দগুলোকে একসঙ্গে বলা হবে সমার্থকতা। এবারে এই সমার্থকতা শব্দটাকে একটু সন্ধি বিচ্ছেদ করে নি, পেয়ে যাব সম যুক্ত অর্থকতা। সম মানে কি? সমান বা একই। অর্থকতা মানে কি? অর্থ মানে দুটো বা তার বেশি শব্দের অর্থ হবে সমান বা একই। এক কথা কি বলবো, সমার্থকতা মানে অর্থের অভিন্নতা, যেখানে অর্থের মধ্যে পার্থক্য বা আলাদা নেই। তাহলে সমার্থকতা কাকে বলবো? দুটি বা তার বেশি শব্দগুলোর মধ্যে যদি অর্থের সাদৃশ্য বা অভিন্নতা থাকে তাকে বলা হয়, তাদেরকে বলা হবে সমার্থকতা। কিন্তু মজা হচ্ছে এখানে এই শব্দগুলোর মধ্যে অর্থের মিল থাকলেও সূক্ষ্ম পার্থক্য থেকেই যায়। যেমন তোমরা ইংরেজিতে জানো বিউটিফুল, হ্যান্ডসাম কিংবা নাইস একই অর্থ, কিন্তু প্রয়োগের অর্থ কিন্তু আলাদা। এখানেও বাংলার কিন্তু একই ধরনের কথা। ব্লুমফিল্ড বলে একজন ভাষাবিজ্ঞানী জানিয়েছেন প্রত্যেকটি শব্দের মধ্যে রূপ বা অর্থের একতা থাকতে পারে না। তাহলে কি পার্থক্য রয়েছে একটু দেখে নেই। তাহলে এই নদীটা দিয়ে শুরু করেছি। তুমি গঙ্গা নদী বা যমুনা নদী দেখে এসেছো বা স্নান করে এসেছো। বন্ধু বান্ধবদের বা বাড়ির লোকদের বলবে আমি গঙ্গা নদীতে স্নান করেছি। তোমরা নিশ্চয়ই কেউ বলবে না আমি গঙ্গা তরঙ্গিনীতে বা গঙ্গা স্রোতস্বতীতে, গঙ্গা শৈবলিনীতে স্নান করেছি। তার মানে কি পাওয়া গেল? এই নদী কথাটা কি আমরা কথ্য শব্দরূপে প্রয়োগ করি, আর বাকিগুলোকে আনুষ্ঠানিকতা বা কাব্যিক ক্ষেত্রে প্রয়োগ করা হয়। কোথাও বক্তব্য দিতে গেছো, সেখানে এই শব্দগুলো প্রয়োগ করতে পারো। কোনো কবিতা কাব্য লিখেছ, এই শব্দগুলোকে প্রয়োগ করতে পারো। তার মানে কি পাওয়া গেল? এই শব্দগুলোর মধ্যে অর্থ এক থাকলেও ব্যবহারিক দিক থেকে কিন্তু পার্থক্য রয়েছে। আবার চলে এসো আরেকটি দিকে, উপভাষার ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা শব্দ প্রয়োগ করা হয়। উপভাষা বিষয়টা একটু বুঝিয়ে দিই। তুমি বাস করো, ধরে নিচ্ছি আমি ঝাড়গ্রামে, আর একজন বাস করে
ওপার বাংলার সিলেটে, আরেকজন বাস করে দার্জিলিংয়ে, কেউ বাস করে বীরভূম বা বাঁকুড়ায়। এরা বাড়িতে যে শব্দে বা যে বাংলা ভাষায় কথা বলে সেগুলো তাদের অঞ্চলের উচ্চারণে বা ভাষাটা রীতি। এইরকম একটা ভাষা বিভিন্ন অংশে একটি উচ্চারণ রীতিকে বলছি আমরা উপভাষা। বাংলায় ডক্টর সুকুমার রায় 5টি ভাষার কথা বলেছেন: রাঢ়ী, বঙ্গালী, কামরূপী, বরেন্দ্রী, ঝাড়খণ্ডী। ডক্টর জর্জ আব্রাহাম গ্রিয়ারসন আবার 7টার কথা বলেছেন, 60। ওই আলোচনায় প্রবেশ করব না, কিন্তু এটা আমরা জানি তুমি যে শব্দে কথা বলছো ওই শব্দটি আরেকটু বাংলা ভাষী অঞ্চলেও অন্য একটি অর্থ হয়ে যায়। যেমন ধরো, নৌকা শব্দটি আর নাও শব্দটি, কোথাও কোথাও নাও শব্দটি ব্যবহার করা হয়, কোথাও আবার নৌকা শব্দটি ব্যবহার করা হয়। কেউ কেউ আমরা 20 বলি, আবার কেউ বা 20 বলে। এপার বাংলা মানে পশ্চিম বাংলা মানুষেরা জল বলে, বাংলাদেশের মানুষরা বাংলা ভাষায় কথা বলে তা কিন্তু পানি শব্দটা বেশি ব্যবহার করে। আবার দেখো, প্রসঙ্গ কিন্তু আলাদা হয়ে যায়। শব্দগুলো কোনো কোনো জায়গায় এক অর্থে প্রয়োগ করা হয়, কখনো কখনো বা আলাদা অর্থে প্রয়োগ করা হয়। উদাহরণ নেই, ক্ষমতা বা শক্তি। এই ক্ষমতা সমার্থক শব্দ কিন্তু শক্তি। শক্তি আর ক্ষমতা সামর্থ্য হিসেবে ব্যবহার করা হয় এক অর্থ। যেমন বলি, আমার এ কাজ করার সামর্থ্য নেই বা ক্ষমতা নেই, এই কাজ করার শক্তি নেই। তাহলে কি বললাম? শক্তি হতে পারে বা ক্ষমতা হতে পারে। যদি আমরা বলি ভারতীয় শক্তি, ইন্ডিয়ান পাওয়ার, সেখানে কেউ কিন্তু বলছি না ভারতীয় ক্ষমতা। ইউরোপীয় শক্তি, অক্ষ শক্তি, এখানে শক্তি শব্দটা প্রয়োগ করা হয় কিন্তু ক্ষমতা প্রয়োগ করা হয় না। তার মানে কি, শব্দগুলো সমর্থ হলেও কি হবে, প্রয়োগ ক্ষেত্রে একটু আলাদা হয়ে যায়। আমি উদাহরণ নিয়েছি, দেখো বন্ধু। এই বন্ধু শব্দের সমার্থক শব্দগুলো কি? প্রত্যেকের সুহৃদ, মিত্র, সখা। কিন্তু জানো কি, এই সুহৃদ বলো, মিত্র বলো, সখা বলো, বন্ধু, এগুলো কিন্তু সবসময় এক অর্থে প্রয়োগ করা হয় না। একটু জেনে নাও কোন শব্দে কি অর্থে প্রয়োগ করা হয়। বন্ধুকে যারা পরস্পরের বিচ্ছেদ সহ্য করতে পারে না তারা কিন্তু বন্ধু। সুহৃদ কারা? যারা এক মনে কাজ করে। মিত্র কারা? যারা এক রূপে কাজ করে। সখাকে? যারা এক প্রাণ এক মন। তাহলে কি পাওয়া গেল? বন্ধু শব্দটা সমার্থক শব্দ, এগুলো হলেও কি হবে, সবগুলো কিন্তু এক অর্থে প্রয়োগ করা হয় না। উদাহরণটা নেই, নমস্কার। কাকে নমস্কার করব? সমপদস্থ মানুষকে সম্মান জানানোর জন্য নত হয়ে অভিবাদনকে বলছি নমস্কার। প্রণাম কোনটা? পূজনীয় বা গুরুজন মানুষকে বিশেষভাবে নমস্কার করাকে বলছি প্রণাম। আবার দেখো, হিংসা, দেশ, ঈর্ষা, এই শব্দগুলো প্রায়শই প্রয়োগ করা হয়। হিংসাটা আলাদা, দেশটা আলাদা, আর ঈর্ষাটা আলাদা। হিংসাটা কি হবে না, যখন অপরে অনিষ্ট চিন্তা করা হয় তাকে বলছি হিংসা। দেশটা কি? অপরের প্রতি ঘৃণা প্রদর্শন করছি। আর ঈর্ষা কি? অপরের সুখে কষ্ট অনুভব, তাকে বলা হচ্ছে ঈর্ষা। তার মানে কি পাওয়া গেল, যে শব্দগুলোর সমার্থক হলেও প্রায়োগিক ক্ষেত্রে
ব্যবহারিক ক্ষেত্রে অর্থগত কিন্তু সবসময় এক হয় না। চলে আসবো পরবর্তী আলোচনা, বিপরীতার্থকতা। উদাহরণ নিয়ে নিই, আদর অনাদর, সুখ অসুখ। মানে আদর মানে যা, অনাদর মানে কিন্তু তার উল্টো। সুখ মানে যা, উল্টো মানে অসুখ। অর্থাৎ যেখানে দুটি বা তার বেশি শব্দের মতো সমার্থকতার মতো সাদৃশ্য থাকবে না, থাকবে বৈসাদৃশ্য, তাদেরকে বলা হবে বিপরীতার্থকতা। এ দুটো সংজ্ঞা একই রকম হবে। এখানে লিখবো সাদৃশ্য আছে, এখানে লিখবো সাদৃশ্য নেই। সংজ্ঞাটা কি দাঁড়ালো? দুটি বা তার বেশি শব্দগুলোর মধ্যে শব্দের অর্থগত সাদৃশ্যতা না থাকলে তাদেরকে বলা হবে বিপরীতার্থকতা। এই বিপরীতার্থকতা সৃষ্ট কি কি হিসাবে পরীক্ষার প্রায় প্রশ্ন পড়ে যায়। আমরা কয়েকটা দিক আলোচনা করছি। প্রথম বলছি ন তৎপুরুষ সমাস দ্বারা, আদর অনাদর। এ সমাসটা কি হবে? নয় আদর, তাহলে নং তৎপুরুষ সমাস। অসুখ, নয় সুখ অসুখ। এই আদর থেকে অনাদর, সুখ থেকে অসুখ এলো কি করে? না নং তৎপুরুষ সমাস থেকে। একটু নিয়ম বলে দিই, যদি শব্দটা শুরু হয় ব্যঞ্জন ধ্বনি দিয়ে, তাকে উল্টো করতে গেলে আগে অ লিখতে হবে। আর যদি শুরু হয় স্বরধ্বনি দিয়ে, বিপরীত করতে গেলে অন নিয়ে আসতে হয়। যেমন ধরো আদর, শুরু কি দিয়ে? আ দিয়ে, আটা স্বরধ্বনি, তাই বুঝেছি অন, অনাদর। সুখ, শুরু অন্তঃস্বর দিয়ে মানে ব্যঞ্জন ধ্বনি দিয়ে, হচ্ছে কি অ জুড়েছি, হচ্ছে অসুখ। ইচ্ছা অনিচ্ছা, ধর্ম অধর্ম, শুভ অশুভ প্রভৃতি হচ্ছে নং তৎপুরুষ সমাস দ্বারা বিপরীত শব্দ করা হয়েছে। চলে আসি ভিন্নার্থক প্রত্যয় যোগী, মানে আলাদা শব্দটা এক থাকবে, আলাদা আলাদা প্রত্যয় যোগ করে বিপরীত ওয়ার্ড করা হবে। উদাহরণ দিচ্ছি, দেখো আমি বলছি কৃতজ্ঞ আর কৃতজ্ঞ। কৃতজ্ঞ মানে আর কৃতজ্ঞ মানে কি? যে উপকারী উপকার স্বীকার করে তাকে বলে কৃতজ্ঞ, আর স্বীকার করে না কৃতজ্ঞ। কি প্রত্যয় যোগ করেছি? এখানে গ, এখানে গ্ন, এটা গা যুক্ত অ, হন যুক্ত অ। তার মানে কি? এই বিপরীত প্রত্যয় যোগ করে আলাদা অর্থ করা হয়েছে। যেমন আমরা বলতে পারি পালক পালিত, শাসক শাসিত, এরকম হয়ে থাকে। চলে এসো পরে উপসর্গ যোগে। উপসর্গ যোগ করলেও আলাদা বিপরীত শব্দ পাওয়া যায়। হয় আমরা বিপরীত উপসর্গ যোগ করে ভিন্নার্থ করব, বা একটা উপসর্গ যোগ করেও ভিন্নার্থ করা যায়। উদাহরণ নাও, জয় পরাজয়। এই পরা কিন্তু উপসর্গ, খালি জয়ের আগে আমি পরা কথাটা বসিয়ে দিয়েছি, হয়ে গেছে উল্টো। ঘাত প্রতিঘাত। আবার দেখো দুটো জায়গা বিপরীত আমি উপসর্গ নিয়ে আসবো। যেমন সৎ বিপরীত কি হবে? ও, সকর্মক অকর্মক। আবার বলতে পারি আমরা অনুকূল প্রতিকূল। এরকম করে আমরা আলাদা উপসর্গ দুটো ক্ষেত্রে যোগ করেও বিপরীতার্থক শব্দ তৈরি করতে পারি সম্পূর্ণ ভিন্ন শব্দ দ্বারা। মানে নং তৎপুরুষ নয়, প্রত্যয় নয়, উপসর্গ নয়, একেবারে আলাদা। আয়, ব্যয়, আপন, পর, ভালো মন্দ, একাধিক উদাহরণ দিতে পারি। চলে আসছি পরবর্তী আলোচনায়, ব্যাপকতা বা অর্থান্তর্ভুক্তি। উদাহরণ আগে নেই, আম, জাম, পেয়ারা, লিচু, কুল, এগুলো কি এক কথায় ফল? মানে এতগুলোকে একসঙ্গে না বলে আমরা ফল বলতে পারি।
কারোর বাড়িতে অনুষ্ঠান রয়েছে, তোমার বাবা তোমাকে আম জাম কলা লিচু আনারস দিয়ে ব্যাগ করে পাঠালো, এক ব্যাগ বস্তু। তুমি সেখানে কি বলবে? আম এনেছি, জাম এনেছি, কলা এনেছি, লিচু এনেছি। কি বলবে? ফল এনেছি। মানে একসঙ্গে যখন আমরা একই অর্থের বস্তুকে বোঝাচ্ছি, তাকে বলছি আমরা ব্যাপকতা বা অর্থান্তর্ভুক্তি। ব্যাপকতা মানে এই ফল শব্দটাকে আমরা অনেকগুলো অংশে ভাগ করে নিচ্ছি। অর্থান্তর্ভুক্ত মানে অর্থযুক্ত, অন্তর্যুক্ত ভুক্তি, মানে একই অর্থের ভেতরে ঢুকে নিচ্ছি, তাকে বলছি অর্থান্তর্ভুক্তি। জবা, গোলাপ, গাঁদা, রজনীগন্ধা প্রভৃতি কি ফুল। চেয়ার, টেবিল, বেঞ্চ কি বলবো? আসবাবপত্র। তাহলে চড়ুই, টিয়া, কাক, কোকিল কি বলবো? পাখি। মানে কি বলবো? যখন একাধিক শব্দকে একটা অর্থে প্রকাশ করা হবে, তাকে বলা হবে ব্যাপকার্থ বা অর্থান্তর্ভুক্তি। এই যেটাকে আমরা প্রকাশ করছি ওটার নাম হচ্ছে অধিনাম। আর যতগুলো ভাগ করে নিচ্ছি তাকে বলছি উপনাম। পরীক্ষায় পড়ে যা অধিনাম কি, উপনাম কি। এবারে চলে আসি, এই ব্যাপকার্থ বা অর্থান্তর্ভুক্তিও ভিন্ন ভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন অর্থে প্রয়োগ করা হয়। যেমন আলু, বাঙালিরা আলু মানে কিন্তু তরকারি বা সবজি বলি, ইংরেজরাও তাই বলে। পটাটো মানে সবজি বা তরকারি তারা বলছে। উড়িয়া বলো, হিন্দি বলো, গুজরাটি বলো, আলু বলতে তরকারি বা সবজি বোঝাবে। যদি তুমি জার্মান ভাষায় যাও, আলু বলতে তরকারি বা সবজি না বুঝিয়ে কি বোঝাবে? ফল। সেটা তখন কিন্তু অধিনাম হয়ে যাবে, উপনাম হবে না। অর্থাৎ আলুটা বাঙালির ক্ষেত্রে যেখানে উপনাম, জার্মানি ভাষায় কিন্তু অধিনাম হয়ে যায়। এবার চলে আসবো সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, থিসরাস। উদাহরণ একটু নিয়ে নিই। তুমি বেড়াতে গিয়েছো, একটি ফল তুমি খেয়েছিলে। তুমি কি ফল খেয়েছিলে তখন নামটা মনে ছিল। 10 দিন পর বাড়ি ফিরে এসছো, বাবাকে বললে আমি একটা ফল খেয়েছি, ভাইকে বললে একটা ফল খেয়েছি। ফলের নামটা কি? নামটা কিছুতেই মনে আসছে না। তুমি বারবার স্মরণ করার চেষ্টা করছো, ফলের আকৃতিটা মনে আসছে, নামটা কিন্তু মনে আসছে না। কি একটা ফল তুমি বলছিলে, তাহলে নামটাকে বলতে হবে বা খুঁজতে হবে, মনে করতে হবে। কি করবে? তুমি কি ডিকশনারি নিয়ে বসবে, সারা অভিধানে পাতা উল্টে উল্টে ফলের নাম খুঁজবে? নিশ্চয়ই না। অনেক সময় চলে যাবে, ধৈর্য থাকবে না, অথচ নামটা মনে করতে হবে। যদি এমনটা হতো শুধু ফলের নাম এক জায়গায় রয়েছে, তাহলে ফট করে তুমি খুলতে আর ঝট করে দেখে বলতে এটা হচ্ছে এই ফল। তেমনটা কি সম্ভব? হ্যাঁ, তেমনটাও সম্ভব। তুমি ফলের নামগুলো খুললে আর দেখে বললে, ও বাবা, এ তো লিচু খেয়েছিলাম, এত সময় মনে ছিল না। এরকম ক্ষেত্রকে আমরা বলবো কি? থিসরাস। যেখানে এক একটা গুচ্ছের বস্তুকে এক এক জায়গায় লেখা রয়েছে। এই থিসরাস বস্তুটাকে আলোচনা করার আগে একটু ব্যুৎপত্তি চলে আসে। এই থিসরাস এটি কিন্তু ইংরেজি শব্দ, এর অর্থ কিন্তু রত্নাগা। পরীক্ষায় প্রশ্ন পড়ে থিসরাস শব্দের অর্থ কি? রত্নাগা, রত্নের আগা, মানে রত্নগুলো একসঙ্গে রয়েছে ঘর। এটা কোত্থেকে এসছে? গ্রিক শব্দ থিসরোয়াস থেকে, তার মানে হচ্ছে ভান্ডার। এক কথায় কি, এটা কোষ গ্রন্থ, মানে সমার্থক শব্দের কোষ গ্রন্থকে বলা হচ্ছে থিসরাস। এখন কি বলা হচ্ছে? ভাবানুক্রম, মানে ভাব অনুযায়ী সমার্থক শব্দের একটা কোষ বা রেফারেন্স বইকে আমরা বলছি কি? থিসরাস। এই থিসরাস আমরা কিন্তু সংস্কৃত ভাষায় অনেক আগে পেয়ে গেছি। কোনটা? অমর কোষ। বাংলা ভাষায় রয়েছে অশোক মুখোপাধ্যায়ের সমার্থ শব্দকোষ।
পরীক্ষায় প্রশ্ন পড়ে যায় সংস্কৃতে থিসরাসের নাম কি, আর বাংলায় থিসরাস রয়েছে, উদাহরণ দাও। সংস্কৃতে কি নাম পেয়ে গেলে? অমরকোষ, আর বাংলায় পেয়ে গেলে সমার্থ শব্দকোষ। কিন্তু এটাকে একেবারে বৈজ্ঞানিক সম্মতভাবে নিয়ে আসেন পিটার মার্ক রজেট। তিনি তার গ্রন্থ থিসরাস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, এই গ্রন্থে থিসরাস সম্পর্কে আলোকপাত করেন আর থিসরাস নিয়ে আসেন। তিনি এই গ্রন্থটি রচনা করে ফেলেছিলেন 1805 সালে, কিন্তু প্রকাশ করলেন 1852 সালে। এখানে কি রয়েছে না, অভিধানে অর্থ তো রয়েছে, সেই সঙ্গে সঙ্গে শব্দগুলোকে একটা গুচ্ছে ভাগ করা হয়। ফুল বললে তুমি গোলাপ, চাঁপা, রজনীগন্ধা, পদ্মা, পদ্ম, গাঁদা, জুঁই পেয়ে যাবে। ফল বললে আম, জাম, কলা, লিচু, আনারস পেয়ে যাবে। এইরকম শব্দকোষগুলোকে একটা গুচ্ছে থাকে বলে তাকে থিসরাস বলা হচ্ছে। এখানে আবিধানিক অর্থ থাকবে, সঙ্গে সঙ্গে কাছাকাছি শব্দের অর্থের গুচ্ছ থাকবে, সমার্থকতা আর বিপরীতার্থও খুঁজে পাওয়া যাবে। এই থিসরাসে কি কাজ করে এটা বলতে গিয়ে এই পিটার মার্ক রজেট যা বলেছিলেন উল্লেখ করে দিই। বইতে রয়েছে থিসরাস সাহায্য করে টু ফাইন্ড দ্য ওয়ার্ড অর ওয়ার্ডস বাই হুইচ আইডিয়া মে বি মোস্ট ফিটলি অ্যান্ড অ্যাপলি এক্সপ্রেসড। এটা হচ্ছে থিসরাস। তাহলে সমার্থকতা, বিপরীতার্থতা, ব্যাপকতা, থিসরাস, এই চারটি বিষয় আশা করি বুঝতে পেরেছ। তোমরা মনোযোগ সহকারে টেক্সট বইটাকেও দেখবে। পরবর্তী আলোচনা পাওয়ার জন্য অবশ্যই পরবর্তী অংশগুলো দেখবে।